আপনারা শুনছেন হেমেন্দ্র কুমার রায়ের সব গল্পই ভূতের এই বই থেকে নেওয়া একটি বিখ্যাত গল্প ভুতুড়ে বাড়ি। শুরু করা যাক আজকের গল্প। এতদিন বিহার ছিল আমার কর্মস্থল। হঠাৎ বদলি হয়েছি কলকাতায়। পরিবারবর্গকে আপাতত বিহারে রেখেই আমার বিহারি বেয়ারা রামসহায়কে সঙ্গে নিয়ে কলকাতার বাড়ির খোঁজে। ভাড়া পেলুম মনের মতো বাসা। ফ্লোরের ওপর দিব্যি দোতলা বাড়ি, নিচে 4খানা আর উপরে 2খানা ঘর। তার উপরে আছে রান্না ও ভাড়ার ঘর। সংসারে মানুষ বলতে আমি, আমার স্ত্রী, 2টি ছোট ছোট ছেলে মেয়ে। সুতরাং এ বাড়িতে আমার বেশ কুলিয়েই যাবে। গেলবারে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা এখানে নাকি চরমে উঠেছিল। এই বাড়িতে যারা বাস করত তাদের কেউ কেউ মারা পড়েছে, কেউ কেউ পালিয়ে যায়। আজ পর্যন্ত তারা ফিরে আসেনি। সেই থেকে বাড়িখানা পোড়ো বাড়ি হয়ে আছে। বাড়িখানা শহরের উপকণ্ঠে। এর আশপাশে কিছু বস্তি ছিল। দাঙ্গার সময়ে মারামারি, লুটতরাজ, অগ্নিকাণ্ডের ফলে সেগুলোর অস্তিত্ব প্রায় লোপ পেতে বসেছে। আজও সেখানে জনবসতি নেই। দেখা যায় কেবল জনশূন্য ধ্বংসাবশেষ। তাই প্রায় আধ পোয়া পথ পার না হলে এখানে কোনো প্রতিবেশীর মুখ দেখার উপায় নেই। কিন্তু সেজন্য বিশেষ মাথা ঘামালুম না, কারণ আমি নিজে কোনো মানুষ। আমার পক্ষে প্রতিবেশীর অনেক সময় বিরক্তিদায়ক হয়ে ওঠে। ভৃত্য রামসহায় অনেক বিহারীর মতো বেশ ভালো বাংলা বলতে পারত। আমি তাকে রাম বলেই ডাকি। বললাম, রাম, আজকের মতো তুমি বাড়ি দোতলা সাফ করে রাখো। আজই সন্ধ্যার আগে রাত কাটাবার জন্য জিনিসপত্র নিয়ে আমরা এই বাড়িতে এসে উঠব। রাম বললে, যে আজ্ঞে হুজুর। ভাবতে লাগলুম, বাড়িখানা আমি ভাড়া নিতে রাজি শুনে বাড়িওয়ালার উজ্জ্বল চোখ দুটো অমন আরো বেশি বেশি উজ্জ্বল হয়ে উঠল কেন? তা কি কোনো আনন্দে, না তার অন্য কোনো রহস্যময় কারণ আছে? এই প্রশ্নের উত্তর পেলুম সেই রাত্রেই। আগেই বলেছি, বাড়িতে দোতলায় 2খানা ঘর, একটা পশ্চিম দিকে আর একটা দক্ষিণ দিকে। ঘর 2খানা বেশ বড় সড়ো। বাড়িতে এসে যখন উঠলুম তখন সন্ধ্যা হয়। স্থির করলাম নিদ্রা দেবীর আরাধনার পক্ষে দক্ষিণের ঘরই প্রশস্ত। নির্জন পল্লী, নিরালা সন্ধ্যা, নিস্তব্ধ বাড়ি। নিজেদের পদধ্বনি চারিদিককে প্রতিধ্বনি করে তুলল। ঠিক যেন আরো কেউ কেউ পদচালনা করছে আমাদের সঙ্গে সঙ্গে। অনেক দিনের খাকা করা পোড়ো বাড়ি, এরকম ভ্রম হওয়া স্বাভাবিক। এই মিথ্যা ভ্রমটা মনের ভিতর থেকে মুছে ফেলবার চেষ্টা করলুম, কিন্তু পারলাম না। বারবার তবু মনে হতে লাগলো এই বাড়িতে আমরা ছাড়াও আরো কারো অস্তিত্ব আছে। এখন তারা অদৃশ্য বটে, কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে দৃশ্যমান। এমন ধারণার কোনো অর্থ হয় না। আমি ভীরু নই, ভূত মানি না। ভূতের গল্প শুনেছি, কিন্তু কখনো দেখিনি এবং দেখব বলে বিশ্বাসও করি না। হয়তো মানুষের মনের ওপর কাজ করে কোনো কোনো স্থান, কাল, এসবের বিশেষত্ব। অসম্ভবকে অনেক সময় সম্ভবপর মনে হয়। পশ্চিমের ঘরে ঢুকে যে ঘরটা শোয়ার জন্য ঠিক করা হয়েছিল, দক্ষিণ দিকে জানলা খুলে দিয়েই মন উঠল শিউরে। পেলুম যেন কোনো গলিত মৃতদেহের দুর্গন্ধ। নাকে কাপড় চাপা দিয়ে উকি মারলুম জানলার দিকে। নিচেই রয়েছে পচা জলে ভরা 1খানা, এবং তারপরেই খানিকটা জমির উপরে ভাঙাচোরা লণ্ডভণ্ড জনহীন বস্তি। কোথাও জনপ্রাণীর সাড়া নেই। বললুম, রাম, এই খানার ধারে নিশ্চয়ই কোনো মরা কুকুর বিড়ালের পচা দেহ পড়ে আছে। এই দারুণ গ্রীষ্মে দক্ষিণের জানলা বন্ধ করে তো এ ঘরে থাকা যাবে না। চলো পশ্চিম দিকের ঘরে যাই। রাম বললে, তাই চলুন। পশ্চিমের ঘরে হাওয়া কম হলেও দুর্গন্ধ নেই, কিন্তু অসুবিধায় পড়লাম আর এক কারণে। সুইচ টেপাটিপি করেও আলো জ্বালাতে পারলুম না। ইলেকট্রিকের তার কোথাও খারাপ হয়ে গিয়েছে। নাচার হয়ে রামকে বললুম,
তুমি বাজার থেকে বাতি কিনে আনো, আজকে রাতটা কোনো রকম কাটিয়ে দিই, তারপর কাল সকালে উঠে অবস্থা বুঝে একটু ব্যবস্থা করা যাবে। খাওয়া দাওয়ার পর বাতি নিভিয়ে কেমন একটা অহেতুকী অশান্তির ভাব মনের মধ্যে দিয়ে শয্যায় আশ্রয় গ্রহণ করল। শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়লাম বটে, কিন্তু তন্দ্রা ঘরেও মনে হয়েছিল ঘরের ভিতরে কারা যেন নীরবে আনাগোনা করছে। কতক্ষণ পরে জানি না আমার ঘুম ভেঙে গেল আচমকা। আমার মুখের উপর পড়ল যেন কার উত্তপ্ত নিঃশ্বাস। আমি কি স্বপ্নলোকে বাস করছি? কিন্তু পর মুহূর্তে অনুভব করলুম ঠিক পাশেই আমার গায়ের সঙ্গে গা মিলিয়ে শুয়ে আছে আর একটা জীবের দেহ, কোমল রোমশ জীবন্ত দেহ। স্পষ্ট শোনা যাচ্ছে তার শ্বাস প্রশ্বাসের শব্দ, সেই সঙ্গে পেলুম একটা জান্তব গন্ধ। ধর্মর করে উঠে বসে এক লাফে বিছানার বাইরে গিয়ে পড়লুম এবং পর মুহূর্তে আচম্বিতে দপ করে জ্বলে উঠল ঘরের বৈদ্যুতিক আলো। কিন্তু তখন আলো জ্বালার ব্যাপারটা আমাকে বিস্মিত করল না, কারণ সর্বপ্রথমেই আমার দৃষ্টি আকৃষ্ট হলো বিছানার দিকে। কি ওখানে শুয়ে আছে? কিন্তু কি আশ্চর্য, বিছানার উপরে তো কেউ নেই। কেবল বিছানার উপর নয়, আমার বিস্ফারিত চক্ষু সমস্ত ঘরখানা আতিপাতি করে খুঁজেও সন্দেহজনক বা ভয়াবহ কিছু আবিষ্কার করতে পারল না। এ কি ভ্রম, এ কি দুঃস্বপ্ন? কিন্তু তাই যদি হবে, তবে বারবার সুইচ নাড়াচাড়া করে বহুবার চেষ্টার পরেও আলো জ্বালাতে পারিনি কেন তখন? এখন চেষ্টা করে তাকে আর নেভাতেও পারছি না। সবই অস্বাভাবিক ব্যাপার। তাড়াতাড়ি দরজা খুলে রামের নাম ধরে চিৎকার করে রাখতে লাগলুম। সে শুয়েছিল দরজার বাইরের বারান্দার উপরে। আমার চিৎকার শুনে ভিতরে ছুটে এলো হন্তদন্তের মতো। উত্তেজিত স্বরে বললুম, রাম, এতক্ষণ আমার বিছানার উপর কে শুয়েছিল? তারপর চেয়ে দেখো, ঘরের আলোখানা আপনা আপনি জ্বলে উঠেছে। আমার মুখের পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রাম সহায় থ হয়ে দাঁড়িয়ে রইল বোবা মূর্তির মতো। সে বেশি ভয় পেয়েছে না বেশি হতভম্ব হয়েছে বোঝা গেল না। আবার বিছানার দিকে চেয়েই আমার বুকটা ধড়াস করে উঠল। ও আবার কি ব্যাপার? বিছানার চাদরের ওপরে পড়ে রয়েছে কতগুলি কাদা মাখা পদচিহ্ন, দেখতে অনেকটা বিড়ালের থাবার মতো, কিন্তু সেগুলো বিড়ালের থাবার চেয়ে অনেক বড়। আমি চেঁচিয়ে বলে উঠলুম, হলপ করে বলতে পারি 8 মিনিট আগে ওই থাবার দাবগুলো এখানে ছিল না। আতঙ্কগ্রস্ত কণ্ঠে রামসহায় বলল, হুজুর, বাইরে চলে আসুন। বাইরেই চলে এলুম, একেবারে বাড়ির বাইরে। শেষ রাতটা কাটল রাস্তার ধারে রোয়াকে বসে। সকালে বাড়িওয়ালার সঙ্গে দেখা, সব কথা খুলে বললুম। বাড়িওয়ালা হাফের টান সামলাতে সামলাতে হাসবার চেষ্টা করে বলল, মিছেই ভয় পেয়েছেন, ঘরের ভিতরে ভাম এসেছিল হয়তো, পাশের খানায় ভাম থাকে। কিন্তু সে বন্ধ ঘরের ভিতরে এলো কেমন করে? হয়তো জালনা দিয়ে। ভাম কখনো একতলা থেকে দোতলায় লাফিয়ে উঠতে পারে? দোতলায় যখন উঠেছে নিশ্চয়ই পারে। ধরলুম তাই। কিন্তু ভাম যখন ঘরের ভেতর নেই, তখন পায়ের চিহ্ন বিছানার উপরে পড়ল কেন? আপনি ভুল দেখেছেন, পায়ের চিহ্ন আগে থেকেই বিছানার উপর ছিল। আর ওই ইলেকট্রিক লাইটের ব্যাপারটা, তারের ভিতরে গলদ থাকলে অমন ব্যাপার স্যাপার হয় মাঝে মধ্যে। আপনিই পাখা চলে, আপনিই জ্বলে। মশাই, চিন্তা করবেন না, আজই আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। দেখছি বাড়িওয়ালার কোনো ওজোরের অভাব নেই, তাই শুকনো হাসি এসে বললুম, না, আমার আর কোনো ভাবনাই নাই, কারণ আজকেই আমি অন্য বাড়ির খোঁজে বেরিয়ে পড়ব।